এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। তো আপকি আদালতে আজ আমাদের অতিথি এক এমন ব্যক্তিত্ব যিনি আজকাল প্রতিদিনই খবরের শিরোনামে থাকেন, এক এমন মিনিস্টার যিনি আজকাল বড় বড় জাজদের দিল্লির ভাষণে চাপে ফেলে দেন, এমন এক ব্যক্তি যিনি নিজের কথার প্যাঁচে অন্য লোকেদের যথেষ্ট বিপাকে ফেলে দেন। প্লিজ ওয়েলকাম ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু। আর আপকি আদালতের এই বিশেষ শোতে আজ আমাদের জাজ, টাইমস অফ ইন্ডিয়ার এডিটর দিবাকর। তো সবার প্রথমে আমি ভারতের আইনমন্ত্রীকে প্রশ্ন শুরু করার আগে আজকের জাজ দিবাকরজির কাছে অনুমতি চাইব আজকের মামলা শুরু করতে। মোকদ্দমা শুরু করা যাক। আর ভারতের আইনমন্ত্রীর ওপর আজকের প্রথম অভিযোগ তোলার আগে, এই পর্ব শুরু করার আগে আসুন আমরা এক ঝলক দেখে নিই ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজুর পলিটিক্যাল ক্যারিয়ার। ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু সুপ্রিম কোর্ট নিয়ে নিজের বক্তব্যের কারণে আজকাল আলোচনায় উঠে এসেছেন। কিরেন রিজিজু এমন একটা গ্রাম থেকে উঠে এসেছেন যেখানে না ছিল বিদ্যুৎ, না ছিল রাস্তা। চীন সীমান্তে অরুণাচলের নাখু গ্রামের কিরেন রিজিজু কলেজে পড়ার সময় বেস্ট অ্যাথলিট ছিলেন। আজও ওনার ফিটনেস নিয়ে রীতিমতো আলোচনা হয়। কিরেন রিজিজুকে কখনো ফুটবলের ময়দানে দেখা যায়, কখনো ব্যাডমিন্টন খেলতে, আবার কখনো চমৎকার শারীরিক সক্ষমতার প্রদর্শন করতে দেখা যায়। কিরেন রিজিজু মোদি সরকারের স্পোর্টস মিনিস্টার হিসেবে জনপ্রিয় হয়েছিলেন। My dream is to see India come back with that glory which we have lost. আজও খেলোয়াড়রা বলে থাকেন কিরেন রিজিজু দেশের স্পোর্টস কালচারটাই বদলে দিয়েছেন। ওনার আমলে আমাদের খেলোয়াড়রা বেশি মেডেল জিতেছেন। কিরেন রিজিজু 5 বছর ধরে স্টেট হোম মিনিস্টারও ছিলেন। ওনাকে বেশিরভাগ সময় দুর্গম এলাকায় জওয়ানদের সঙ্গে দেখা যেত। কখনো কখনো ওনাকে ফাইটার জেট ওড়াতেও দেখা গিয়েছে। কিরেন রিজিজু ডিজিটাল মিডিয়াতেও দারুণভাবে অ্যাক্টিভ। ওনার নাচের একটা ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল। প্রধানমন্ত্রী মোদিজিও তাতে লাইক দিয়েছিলেন। কিরেন রিজিজু নর্থ ইস্টের উন্নতির জন্য প্রচুর কাজ করেছেন। আইনমন্ত্রী হিসেবে কিরেন রিজিজু বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। দিল্লি ইউনিভার্সিটি থেকে ল গ্র্যাজুয়েট কিরেন রিজিজু আপকি আদালতে নিজের ওকালতি আজ নিজেই করবেন। তো আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ কিরেন রিজিজুর ওপর। আপকি আদালতে আইনমন্ত্রী কিরেন রিজিজুর ওপর প্রথম অভিযোগ হলো যে তিনি জুডিশিয়ারির ওপর নিজের কন্ট্রোল চান। কিরেনজি, গত কয়েকদিন ধরে আপনার বক্তব্য নিয়ে জুডিশিয়ারিতে হইচই পড়ে গেছে। সমস্ত জাজ, বড় বড় উকিল বলছেন যে ইনি কে এসে গেলেন। ওনারা বলছেন বুল ইন চায়না শপ, মানে বাংলায় বললে এর মানে দাঁড়ায় ওনাদের দোকানে একটা ষাঁড় ঢুকে পড়েছে। ব্যাপারটা হলো, আমায় যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে আর যে দায়িত্ব রয়েছে আমি সেটাই পালন করছি। এবং সরকার আর জুডিশিয়ারির মধ্যে একটা ব্রিজের কাজ ল মিনিস্টার করে থাকেন। আমি এমন কথা কখনো বলি না যেটা অসাংবিধানিক হয়।
এটাকে কিছু লোক ভুলভাবে তুলে ধরেন আর আর ভুলভাবে কিছু লোক নিউজেও দেখিয়ে দেন। ফলে কিছু মানুষ বলার সুযোগটাও পেয়ে যান। কিন্তু আপনি দেখুন, দেখবেন এটা আমি বলা ভুল হয় যে কথা এর বলি না। আগে যারা ল মিনিস্টার হয়েছেন, রাম জেঠমালানি, অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ, কপিল সিব্বল, অশোক সেন, বড় বড় মানে প্রত্যেকেই প্র্যাকটিসিং লয়ার ছিলেন। আম্বেদকর সাহেবের নামটা বলতে ভুলে গেলেন। হ্যাঁ, বাবা সাহেব আম্বেদকর। তো এই সমস্ত আইনমন্ত্রীরাই প্র্যাকটিসিং লয়ার ছিলেন। ওনারা জানতেন সুপ্রিম কোর্টে কিভাবে কাজ হয়, উকিলরা কি কাজ করেন। আর ওরা এটা বলেন যে ইনি তো কিছুই জানেন না, ইনি এমন এক বর যিনি কখনো ঘোড়ায় চড়েননি। যারা আজ পর্যন্ত দেশের ল মিনিস্টার হয়েছেন, ওরা আইনের দিক থেকে ওনাদের জ্ঞান আর অভিজ্ঞতা অবশ্যই ছিল। তো কিছু লোকের অবশ্যই সমস্যা হচ্ছে কারণ একজন নতুন লোক যার লয়ের ব্যাপারে তেমন অভিজ্ঞতাই নেই, সে লয়ের লয়ের ব্যাপারে কথা বলছে। এটা কিন্তু সবাই করেন না। জাজেদের মধ্যেও 99% জাজ আমার পক্ষেই চিন্তাভাবনা করেন, আমি এটা জানি। ১-২ জন এমন মন্তব্য করতেই পারেন। কিন্তু কিছু উকিল রয়েছেন যারা অন্য আইডিওলজি বা অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত এবং বেশ বড় উকিল। সমস্যা ওনাদের বেশি হচ্ছে যে ওনারা আমি বলেন ল যে মিনিস্টার হয়ে আপনি গেছি। গ্রাম থেকে এসেছেন, এমন গ্রাম যেখানে না বিদ্যুৎ না জল, একটা আগে। ট্রাইবাল এরিয়া থেকে এসেছেন। এখন উনি এনাদের আইন শেখাবেন? হ্যাঁ, এটা ঠিক কথাই। আমি একটা ছোট্ট গ্রাম থেকে এসেছি যেখানে কিছুই ছিল না। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে আমাদের ওখানে প্রায় ৮০% এলাকায় না রাস্তা ছিল, না জলের ব্যবস্থা, না বিদ্যুৎ, কিছুই তো ছিল না। ওখান থেকেই আমি এসেছি। এইজন্য ওনাদের মনে হচ্ছে যে আমি যেটা বলছি তা ওনারা হজম করতে পারছেন না। ওনারা মনে করছেন যে এত বছর ধরে ৫০ বছর, ৬০ বছর আইন নিয়ে পড়াশোনা করে দেশের আদালতে কাজ করছেন। আর একজন নতুন লোক দূর-দূরান্ত থেকে এসে সরকারের পক্ষ নিয়ে কথা বলছে। তো এটা ওনাদের চিন্তা ভাবনাতেই সমস্যা। এইজন্য কিছু লোক বলেন সংসদের ২-৩ জন সিনিয়র এমপি আর কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী এনারা বলেছেন যে, "ল মিনিস্টার নতুন, ইনি কিছুই জানেন না।" তো ঠিক আছে, আমি নতুন। তাতে নতুন কথা শুনতে তো পারব। কিন্তু আমাদের দেশের ইতিহাসে এর আগে এমন কোনো আইনমন্ত্রী হননি, এমন কোনো ল মিনিস্টার হননি, যিনি জুডিশিয়ারির ওপর এইভাবে আক্রমণ করেছেন। যে কথাটা আমার বলা উচিত, সেটা যদি আমি সঠিকভাবে বলি, তাকে আক্রমণ মনে করা ঠিক নয়। আর জুডিশিয়ারিকে আমরা সবাই স্বীকৃতি দিই এবং ভারতের গণতন্ত্র তো মজবুতভাবে চলছেই। আর এর একটা বড় কারণ হলো যে ভারতবর্ষের যেরকম বিচার ব্যবস্থা রয়েছে, জুডিশিয়াল স্ট্রাকচার রয়েছে, তা বেশ মজবুত, রোবাস্ট রয়েছে। আর এইজন্য আমরা বলি যে জুডিশিয়ারির কাজকর্ম রয়েছে, তাতে আমরা হস্তক্ষেপ করব না। আর জুডিশিয়ারিরাও যেন এক্সিকিউটিভ আর লেজিসলেচারের কাজকর্মে হস্তক্ষেপ না করে। মাঝে যে লক্ষণরেখা টানা আছে না, সেটা সংবিধান থেকে এটা আমরা প্রাপ্ত করেছি। ওটা যেন কেউ পার না করে, তাহলে তা দেশের জন্যই মঙ্গল। আপনি একটু বেশিই লক্ষণ রেখা টেনে দিয়েছেন। দেখুন, আমার কাছে গত ৭-৮ দিনের খবরের কাগজ আছে, আলাদা আলাদা এলাকার খবরের কাগজ। এদের হেডলাইন কি বলছে দেখুন। সুপ্রিম কোর্ট সংবিধান হাইজ্যাক করেছে, কিরণ রিজিজু। কিছু লোক নিজেকে সংবিধানের ওপর মনে করে, কিরণ রিজিজু। কিরণ রিজিজু জাজদের নিশানা করছেন। কিরণ রিজিজু বলছেন জাজেরা ভোটে লড়েন না। কিরণ রিজিজু বলছেন আইবিআর রয়ের রিপোর্ট জনসমক্ষে আনা উদ্বেগের বিষয়। কিরণ রিজিজু বলছেন সুপ্রিম কোর্ট ভুল করছে। যদি আমি পড়তে শুরু করি সন্ধে হয়ে যাবে, এত হেডলাইন রয়েছে। আর আপনি বলছেন কোনো আক্রমণ করেন না। ব্যাপারটা হলো রজতবাবু, আ মোদিজির নেতৃত্বে সরকার ৮.৫ বছর পার করে ফেলল। আর ৮.৫ বছরে আপনি এমন একটাও উদাহরণ পাবেন না যে আমাদের সরকার জুডিশিয়ারির অধিকার কম করার জন্য বা জুডিশিয়ারিকে ছোট করে দেখানোর জন্য কোনো কাজ করেছে। আমি যত কথা বলেছি সেগুলো রিঅ্যাকশন এ বলেছি। আমি নিজে থেকে আ এমনি কোনো কথা বলে দিইনি। যখন কিছু কথা সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে বলা হলো, যেমন সরকার ফাইল নিয়ে বসে আছে, তো আমার সেটার উত্তর দেওয়াটা জরুরি, বিশেষ করে গণতন্ত্রে। যে আমরা ফাইল নিয়ে এমনিই বসে নেই। বরং আমরা আমাদের প্রক্রিয়ায় যা কাজ করার কথা সেটাই করছি।
তো কোর্টেরও ভাবা দরকার, আমাদেরও ভাবা দরকার এমন কথা না বলা, যার ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে চলে যাবে আর মানুষ ভুল আগে তো বুঝুক। কোনো ল মিনিস্টার উত্তর দিতেন না সুপ্রিম কোর্টকে। আপনি একাই এরকম বিরল মানুষ। হ্যাঁ? না, না, আগেও উত্তর দিতেন আর পার্লামেন্টের আলোচনাতেও অংশ নিতেন। আমি নিজেও পার্লামেন্টে বলি যে, যখন মেম্বার্স অফ পার্লামেন্ট জুডিশিয়ারির ওপর আলোচনা করেন লোকসভা আর রাজ্যসভাতে, তো সেখানে এমন ভাষার প্রয়োগ না করে যাতে জুডিশিয়ারির ক্ষতি হয়। আমি নিজেও বলি, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কোর্টের তরফ থেকে বা কোর্টের জাজেদের তরফ থেকে কোনো পাবলিক প্ল্যাটফর্মে বা অন্য কোথাও বলা হয়, যেটা সরকারের পক্ষে অনুকূল নয়। তো আমি সেটা খুবই আ সাধারণভাবে হয় সেটার জবাব দিই অথবা ব্যাখ্যা করে থাকি। এগুলো এখন নিউজ পেপারে এসেছে, কিন্তু আমার কখনোই এসব অভিপ্রায় ছিল না যে আমি খুব আমি সাধারণভাবে আপনাকে একটা দুটো এক্সাম্পল দিচ্ছি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম রেকমেন্ড করলো সৌরভ কৃপালকে হাইকোর্টের জাজ করতে হবে। আর আপনি ওর পেছনে আইবি আর র লাগিয়ে দিলেন। যে জাজদের অ্যাপয়েন্টমেন্টের যে প্রক্রিয়া, সেটা খুবই আম সংবেদনশীল আর আর এমন অনেক জিনিস আছে যেটা আমরা পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি না। তো আমি সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করব না। তবে সরকার যে সিদ্ধান্ত নেয় বা সরকার যে পদক্ষেপ করে, সেটা চিন্তা ভাবনা করেই তো করে। আর নিজস্ব একটা পলিসি অনুযায়ী আ কাজ করে। সেইজন্য এইসব না আমার তরফ থেকে বা জুডিশিয়ারির তরফ থেকে এই ধরনের জিনিসকে পাবলিক ডোমেইন এ নিয়ে আসা উচিত নয়। কিন্তু এটা তো উনি পাবলিক ডোমেনে এনে দিলেন। উনি বললেন যে সরকার সৌরভ কৃপালকে এই জন্য জাজ অ্যাপয়েন্টমেন্ট করছেন না, কারণ উনি সেম সেক্সের সাপোর্টার। আর তারপর এটাও বললেন, ওনার যে বয়ফ্রেন্ড রয়েছেন, ওনার যে সঙ্গী, ওনার যে পার্টনার, উনি একজন সুইস সিটিজেন, তাই ওনাকে জাজ বানানো যাবে না। এইসব কথা সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাবলিক ডোমেইন এ নিয়ে এসেছে। আমি নিজের তরফে এর কোনো প্রতিক্রিয়া দেব না। কারণ যখন আ আমায় বলতে হবে যে যেরকম ফর্মে অ্যাজ এ ল মিনিস্টার আর আমাদের মাথার উপরে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রীজি রয়েছেন। ওনার চিন্তা ভাবনা, ওনার গাইডেন্স অনুযায়ী আমরা কাজ করে থাকি। আর আ এইরকম কিছু জিনিস আছে যেটা আমি উম কি আদালতে এসেছি, আমার ভালো লাগছে, কিন্তু আমি ওইসব কথাগুলো বলতে পারব না। কিন্তু দেখুন, আপনিই তো বলছেন যে জাজদের আইবি আর রয়ের রিপোর্ট পাবলিকের সামনে আনা উচিত হয়নি। কিন্তু ওনারা বলছেন এটা তো ট্রান্সপারেন্সি, এতে সমস্যার কি আছে? আ ট্রান্সপারেন্সির মাপকাঠি আলাদা, আলাদা হয়ে থাকে। এখন মানে দেশের ব্যাপারে সত্যি বলতে সবার সামনে বলাটা একেবারেই ঠিক নয়। তাহলে তা বলা উচিত হবে না। আর মানুষের স্বার্থে যে জিনিস বলা উচিত সেটা লুকানোও ঠিক নয়। এই ব্যাপারটা ক্লিয়ার আছে। কোন জিনিস বলা উচিত আর কোনটা বলা উচিত নয়। দেখুন, আজ আপকে আদালতে জনগণও রয়েছেন, সুযোগও আছে, সময়ও আছে, তা বলে ফেলুন না। না, আমাদের এখানে কি আদালতে যত লোক এসেছেন, আমি এই কথা বলতে পারি, খুব স্পষ্টভাবেই আমি বলতে পারি যে ওনারাই আমায় বলবেন যে দেশের স্বার্থে যেটা বলা উচিত নয় সেটা বলতে হবে না। ওনারাই বলবেন, বলার দরকার নেই। কিন্তু জাজদের মনে হচ্ছে যে সরকার সুপ্রিম কোর্টে জাজদের অ্যাপয়েন্টমেন্টে ইন্টারফেয়ার করতে চাইছে, নিজেদের পছন্দের জাজ অ্যাপয়েন্ট করতে চাইছে। দেখুন, সংবিধানে তো এটা একদম পরিষ্কারই যে জাজেদের অ্যাপয়েন্টমেন্ট 93 অবধি আ সরকারই করত, তাই না? সংবিধানেও এটাই লেখা রয়েছে, তাই আমি এই বিষয়ে আলোচনা করব না। ওটা সংবিধানেই ক্লিয়ারলি লেখা রয়েছে। এখানে সবাই শিক্ষিত লোকজন রয়েছেন। আপনারা সংবিধান খুলে দেখে নিন যে জাজদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয় আর কার করা উচিত। 93 তে পরিভাষা বদলানো হয়েছে। তারপর সুপ্রিম কোর্ট নিজে থেকেই সব নিজেদের হাতে নিয়ে নেয় আর কলেজিয়াম তৈরি করে এবং হাইকোর্টের জন্য ৩ টে মেম্বার, সুপ্রিম কোর্টের জন্য ৩ টে মেম্বার আর হাইকোর্টে ওখান থেকে নাম পাঠানোর জন্য ৩ টে মেম্বার কলেজিয়াম। 93 তে এর ১ম সূচনা হয়েছিল আর 98 এ এটা প্রসার লাভ করে। এই ব্যবস্থাটা কোর্ট অর্ডারের মাধ্যমে বদলে দেওয়া হয়েছিল। আর এতে আমি আর কি বলবো? এটা তো আসলে দেশের লোকেরাই বলবেন যে না, প্রবলেম ঠিক তখনই হয় করেছেন যখন নাকি আপনি ভুল বলেন করেছেন। জাজ ভোটে লড়েন না। তো ওনার তো অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। ঠিক আছে, ভোটে লড়ার দরকার নেই, ওটা তো সংবিধানেই লেখাই আছে। জাজদের ভোটে লড়ার দরকার নেই। অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমেই ওনারা জাজ হবেন।
কিছু লোকের বক্তব্য কোথাও না কোথাও অ্যাকাউন্টেবিলিটি থাকাটা দরকার, কারণ এটা গণতন্ত্র। আর গণতন্ত্রে তো কেউ রাজা হন না, যার বিরুদ্ধে প্রশ্ন তোলা যাবে না। গণতন্ত্রে রজতবাবু আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাইবো যে গণতন্ত্রে মালিক হলো একমাত্র জনগণই। আর সংবিধান আমাদের সবচেয়ে এমন এমন একটা গ্রন্থ যেটা সবারই মেনে চলা উচিত। এটা একটা পবিত্র গ্রন্থ। আমি বলেছি যে জাজদের ভোট তো হয় না, কিন্তু জাজরাও এটা ভাবুক যাতে ওনাদের কাজকর্ম ঠিকঠাক হোক, কারণ জনগণ সব দেখছে। আমি এই পরিপ্রেক্ষিতে বলেছিলাম। আর সেই সঙ্গে এটাও বলেছিলেন যে ওই জাজরা সংবিধানকে হাইজ্যাক করে নিয়েছেন। এটা আমি যখন ল মিনিস্টার হইনি, তার আগেও এই আলোচনা হয়েছিল। যখন আমি মন্ত্রী হইনি, অপোজিশন এমপি ছিলাম, তখনও আমি এই কথা শুনতাম যে আ সুপ্রিম কোর্ট কিছু পার্লামেন্টাল পাওয়ার নিজের হাতে নিয়ে নিয়েছে। এটা আমি নতুন কিছু বলছি না। আর এই জিনিস চলেই আসছে, আর ওটাই আজকাল বেশি শোনা যাচ্ছে আরকি। একটা নতুন কথা শোনা যাচ্ছে যে আপনি জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে চাইছেন। কন্ট্রোল করতেই পারবো না। আর এইরকম চিন্তাভাবনা করার দরকার নেই। এইজন্য আমি আপনাকে বললাম, মোদিজি ৮.৫ বছরে জুডিশিয়ারির জন্য যা কাজ করেছেন, জাজেদের ফেসিলিটি বাড়িয়ে দিয়েছেন, কোর্ট রুম তৈরি করার জন্য, লয়ারদের হল বানানোর জন্য আগে অনেক কষ্টে ১,০০০-২,০০০ কোটি অনেক কষ্টে পাওয়া যেত। আগামী ৪.৫ বছরে খরচ করার জন্য ৯,০০০ কোটি নিম্ন আদালতে আলাদা ফেসিলিটি সেন্টার বানানোর জন্য এত টাকা বরাদ্দ করে দিয়েছেন। মোদিজির সরকার জুডিশিয়ারির জন্য যা কাজ করেছে তার অর্ধেকও আগের কোনো সরকার করেনি। তারপরেও আমার বিরুদ্ধে অভিযোগ আনছে আমি নাকি জুডিশিয়ালকে কব্জা করতে চাইছি। এটা চিন্তা করাও ভুল। আর এমনটা যদি কেউ বলেও থাকে, তার চিন্তাভাবনাতে এটা নিশ্চয়ই রয়েছে। কারণ রজতবাবু, আপনি হয়তো জানবেন যে কমিটেড জুডিশিয়ারি নিয়ে আর্গুমেন্ট দেশে প্রথমবার ইন্দিরা গান্ধীর সময়ে এসেছিল। আর ওই সময়ে জাজদের সিনিয়রিটিকেও সুপারসেশন করে জুনিয়র জাজকে সিনিয়র জাজ বানানো হয়েছিল। আর এমার্জেন্সি লাগু করা হয়। জুডিশিয়ারিকে ওই সময় কন্ট্রোলে আনা হয়েছিল। আর এখন ওরাই আমাদেরকে বলছে আমরা নাকি জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে চাইছি। আচ্ছা, আপনি আমাকে একটা উদাহরণ দিয়ে দেখান যেখানে আমাদের সরকার জুডিশিয়ারির কথা মানেনি বা জুডিশিয়ারিকে ভুলভাবে বা নিচু চোখে দেখানোর মতো কোনো কাজ আমি করে আপনাকে যদি থাকে, উদাহরণ দিচ্ছি। বলুন না যদি কিছু এমন থাকে। কিরণ রিজিজু, ল মিনিস্টার, আপনি বলছেন যে জাজদের ভেবেচিন্তে কথা বলা উচিত। জাজেরা জাজমেন্টের ব্যাপারে বলার আগে এদিক ওদিকের কমেন্ট যেন না দেন। একটা পুরনো প্রবাদ আছে যে জাজ স্পিক থ্রু দেয়ার জাজমেন্টস। কারণ কোর্টের রায় যেটা সর্বশেষ হয়, যতক্ষণ না উচ্চ আদালত সেটা রিভিউ না করছে, তো কোর্টের সিদ্ধান্তকেই ফাইনাল মনে করা হয়। সেই জন্য কোর্টেতে যে জাজমেন্ট জজ সাহেব দিয়ে থাকেন, সেটা জাজমেন্টে লিখবেন না আর মুখে অন্য কিছু মন্তব্য করবেন, সেটা কিন্তু সঠিক নয়। এটা তো অ্যাজ এ ল মিনিস্টার বলতেই হবে আমাকে। আপনি ওদের বলছেন যে সুপ্রিম কোর্টের জাজদের বেল অ্যাপ্লিকেশন শোনার কি দরকার, কেন টাইম ওয়েস্ট করেন? না, আমি এমনটা বলিনি যে সুপ্রিম কোর্টে বেল অ্যাপ্লিকেশন শোনার দরকার নেই। আমি বলেছি সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত, আমাদের দেশের। ওখানে বড় সমস্যাগুলো যেগুলো হয়, আর যে কনস্টিটিউশনাল ম্যাটার যেগুলো হয়, সাংবিধানিক সমস্যাগুলো, তাতে যদি বেশি নজর দেয় তো ভালো। আর বেল অ্যাপ্লিকেশন যদি খুব ইম্পোর্টেন্ট বেল হয়, হিউম্যান রাইটস এর ইস্যু হয়, লিবার্টি সংক্রান্ত ইস্যু হতে পারে, বা কাউকে ফাঁসি দেওয়ার ব্যাপার হতে পারে, এইসব সমস্যা যখন হয়, সেই সংক্রান্ত বেল শুনতে পারে। কিন্তু যদি ৪২০ বেল নিয়ে সমস্যা হয়, তাহলে সেও যদি সুপ্রিম কোর্টে যায়, তাহলে সুপ্রিম কোর্টের সময় নষ্ট হবে। এই দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বলেছিলাম। আমি কখনোই বলিনি যে সুপ্রিম কোর্টের বেল পিটিশন শোনা উচিত নয়। দেখুন, তবেই তো যেসব বড় বড় উকিলরা রয়েছেন তারা বলেন যে ইনি আইনের কিছুই জানেন না। জাস্টিস কৃষ্ণ আইয়ার লিখেছেন, বেল নট জেল ইজ দ্য রুল। রুল নয়, এটা আ আ মনে করা হয় যে এই প্রিন্সিপালে দেখা হয় যে ১ম বেল পাওয়া অধিকার, নয়তো আবার জেল যাবে। এটা একটা লিগ্যাল উইজডম এর একটা কথা। কিন্তু এমন কোনো রুল তো নেই। এখন এটাই তো সুপ্রিম কোর্টের জাজদের মনে হয় যে একজন ব্যক্তি এমন গ্রাম থেকে এসেছেন যেখানে গাড়ি ছিল না, রাস্তা ছিল না, আর ইনি বলে দেবেন ওনাদের কি করতে হবে আর কি করতে হবে না। না, দেখুন, জাজেরা এমন বলেন না। আপনি যেটা বলছেন এটা আ কংগ্রেস আর কিছু পলিটিক্যাল পার্টির বড় উকিল রয়েছেন। তারা পার্লামেন্ট চালাতে চান, আবার কোর্টও চালাতে চান।
তারাই এই ধরনের কথা বা অন্যদের এইসব বলতে উস্কানি দেন। কংগ্রেসের বড় নেতা জয়রাম রমেশ উনি বলছেন যে কিরণ রিজিজু জুডিশিয়ারিকে হুমকি দিচ্ছেন। এটা পয়জন পিল ফর জুডিশিয়ারি, মানে কিরণ রিজিজু বিচার বিভাগের কাছে বিষের বড়ির মতো। আপনি রজতবাবু ক্যামেরার সামনে তো জাজ সাহেবও কিছুই বলবেন না। আপনি ক্যামেরা বন্ধ করে কখনো কোনো জজের সঙ্গে কথা বলুন। আমার যে কাজকর্ম আর কাজের যে ধরন, যেকোনো জাজকে জিজ্ঞাসা করে দেখুন ওনার আপত্তি আছে কিনা। সমস্ত জাজদের সঙ্গে যখন আমি দেখা করি, আমি ওনাদের এমন রূপে দেখি মানে যখন দুজন মানুষ দেখা করেন, কেমন কথাবার্তা হওয়া উচিত? আমি কোনো arrogancy দেখানো বা হুমকি দেওয়ার মতো মানুষ তো আমি নই, তাই না? তাহলে এই কংগ্রেস নিজের মতো ভেবে নিয়ে কেন বলে? এমনটা জাজ কিন্তু বলছেন না। এমনকি জুডিশিয়ারিও বলছে না। এই কথাগুলো কিন্তু কংগ্রেসই বলছে। আপনার আরো একজন বন্ধু আছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে বিজেপি সমস্ত ইনস্টিটিউশনগুলোকে প্রথমেই তো কবজায় এনে ফেলেছে, সিবিআই, ইডিকে। এখন জুডিশিয়ারির ওপরেও বিচার বিভাগকেও কবজা করতে চাইছেন কিরণ রিজিজু। প্রথমত তো আপনি অরবিন্দ কেজরিওয়াল বাবুর কথা সিরিয়াসলি একেবারেই নেবেন না। উনি মানে এমনি বলতে হয় তো বলে দেন। আর আর ওনার হয়তো মনেও থাকে না উনি এরকম কথা আগে বলেছিলেন। ওই অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলতেন যে, "আমি সংবিধানকে মানি না।" উনি এক প্রকার অ্যানার্কিস্টের আ মানে মানসিকতায় চলেন। আর আজে-বাজে কথা বলেই থাকেন। ওনার আমরা একে অপরের সঙ্গে যখন দেখা করি, উনি যেহেতু মুখ্যমন্ত্রী তাই দেখা করতে হয়, আমাদের মধ্যে কথাও হয়। আমার অবাক লাগে যে কথা বলার সময় ওনাকে একদম ভোলাবালা মনে হয়। কিন্তু বাইরে আসার পর এই ধরনের কথা যে কেন বলেন উনি আর রাহুল গান্ধী? আর রাহুল রাহুল গান্ধী গান্ধী বলছেন যে আপনি আ আপনি জুডিশিয়ারির ওপর কবজা করছেন, আপনি জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে চান, আর জুডিশিয়ারি আপনার ফেভারেই সমস্ত রায় দেন। আমি আপনাকে একটা কথা বলতে পারি। ওনাকে যে চিঠিতে লিখে দেওয়া হয় যে আ যে কথাগুলো বলতে হবে, ওনার ওনার যে অ্যাডভাইজার রয়েছেন, তিনি যেটা বলে দেন সেটাই উনি বলেন। ওখান থেকে যদি চোখ সরে যায়, উনি ফেঁসে যান। আর আর ওনার পার্টি তখন ওনাকে বাঁচাতে ২৪ ঘন্টা কাজ করতে থাকে। এইজন্য লোকে ওনাকে কি না কি নাম দেন, কিন্তু আমি ওনাকে সম্মান করি। উনি একজন সাংসদ আর কংগ্রেসের লিডার, সেজন্য আমরা সম্মান দিই। কিন্তু উনি যেসব কথা বলে থাকেন, আমার মনে হয় যে এতে বিজেপির কোনো ক্ষতি হয় না। ওনার কথাবার্তায় দেশের ক্ষতি অবশ্যই হয়। আর কপিল সিব্বল, উনি তো ল মিনিস্টার ছিলেন। উনি বলেন যে কিরণ রিজিজু না আইন জানেন, না সুপ্রিম কোর্ট জানেন, না জানেন উকিল কিভাবে কাজ করে, অথচ ল মিনিস্টার হয়ে গেছেন। কপিল সিব্বলজি তো অনেকটাই সিনিয়র। উনি ৪ মাস আগে একটা বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন যে সুপ্রিম কোর্টের ওপর থেকে ভরসা চলে গেছে। যে মানুষটা বলেন উনি সুপ্রিম কোর্ট মানেন না, তিনি কিনা আমার ওপর অভিযোগ চাপাচ্ছেন। ওনার তো এই ধরনের কথা বলার কোনো অধিকারই নেই। যিনি ওনাকে টাকা দেন, তিনি তারই কেস লড়েন আর তার কথাই বলেন। ওনাকে ওনার ইন্ডিপেন্ডেন্ট ভিউ কিছু নেই। আমি বাকি উকিলদের ঠাট্টা করছি না, কিন্তু শুধু সিব্বল সাহেবের কথাই বলছি। দেখুন আমি গ্রাম থেকে এসেছি ঠিকই, কিন্তু আমার কাছেও তো চিন্তাভাবনা করার একটা ক্ষমতা আছে। আর মোদিজি বিশ্বাস করেছেন, তার মানে কিছু ভেবেচিন্তেই উনি ভরসা করেছেন, তাই না? হ্যাঁ, কিন্তু বড় বড় উকিলদের মনে হয়েছে যে আপনি ইংরেজি বলা উকিলদের পেছনে পড়ে আছেন। আপনি বলছেন সুপ্রিম কোর্টেও রিজিওনাল ভাষা ব্যবহার হওয়া দরকার। দেখুন রজতবাবু, আমি এইজন্যই বলছি আপনারা কেউ ইংরেজি বলতে পারেন, খারাপ ভাববেন না কখনো। যিনি ইংরেজি একটু ভালো বলতে পারেন, উনার কোর্ট ফিজ অনেক বেশি হয়। উনি ২০, ৩০, ৪০ লক্ষ টাকা পেয়ে যান। আর যিনি হিন্দি বলেন, উনি অনেক কম টাকা পান। আমাদের ভারতে এমন প্রথা কেন হবে আমাকে বলুন তো? এইজন্য আমি বললাম হাইকোর্টেও আর সুপ্রিম কোর্টেও রয়েইছে রিজিওনাল ভাষা। ভারতীয় ভাষাতে হিন্দিতে, তামিলে, তেলেগুতে, বাংলাতে, মারাঠি, পাঞ্জাবি যা ভারতীয় ভাষা আছে সেগুলোতেও কোর্টে কেন বিতর্ক হবে না আমাকে বলুন?
ইংরেজিতেই কেন হবে? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি 2015-তে একটা কথা বলেন যে ভারতীয় ভাষাকে ভারতীয় কোর্টে কিভাবে ব্যবহার করা যাবে সে ব্যাপারে ভাবনা চিন্তা করা হোক। এর জন্য একটা কমিটি বানানো হয়। জাস্টিস ভোবদে সাহেব, যিনি ভারতের ফরমার চিফ জাস্টিস ছিলেন, ওনার নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছে। আমার সঙ্গে কথাবার্তা হয়। আর আমরা একটা ভোকাবুলারি তৈরি করেছি, ডেটা ব্যাংকও তৈরি করছি। আর ভারতীয় ভাষাতে যে যে পয়েন্টসগুলো রয়েছে বা যে মেইন ওয়ার্ড রয়েছে, যেগুলো কমন শব্দ কিভাবে ব্যবহার হয়, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। আর আগামী দিনে আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট এই জিনিসটা এগ্রি করবে। চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় সাহেবও আমার সঙ্গে কথা বলেছেন এবং সুপ্রিম কোর্টের যত পুরনো জাজমেন্ট রয়েছে তা আলাদা আলাদা ভাষায় ট্রান্সলেট করে পাবলিকের জন্য অ্যাভেলেবেল করা হচ্ছে। আর ধীরে সুস্থে আমরা ট্রান্সলেশনের ব্যবস্থাও করব। আপনারা দেখে থাকবেন যে কোভিডের সময়ও কোর্ট চালু ছিল। কেন? কারণ ওই যে টেকনোলজি, অনলাইন প্রসেস, ভিডিও কনফারেন্স মানে ডিজিটাল ইন্ডিয়া নিয়ে যে ক্যাম্পেইন রয়েছে মোদিজি যেটা চালিয়েছেন, ওটার জন্যই আমাদের কোর্টের ব্যবস্থা মজবুত হয়েছে। তবেই তো কোভিডের সময় আমাদের ভারতবর্ষের কোর্ট কন্টিনিউয়াসলি চলছিল, তাই না? দেখুন, বড় বড় উকিলরা বলছেন যে কিরণ রিজিজু তো প্র্যাকটিস করেননি, উনি তো কোনো টাকা কামাননি, এখন আমাদের পেটে লাথি মারছেন উনি। না, আমি তো চাই যে দেশ যেভাবে এগিয়ে চলেছে, অর্থনৈতিক শক্তিবান হয়ে উঠছে, একদিক থেকে হয়েও গেছে। তো এতে কাজ বাড়বে। আরো বেশি কেস আসবে, আরো বেশি ম্যাটার জুডিশিয়াল রিভিউর জন্য আসবে। তাতেই তো উকিলদের বেশি সুযোগ আসবে। তো উকিলদের আরো বেশি কাজ পাওয়া দরকার। এটাই তো আমার মত। আমি এটার বিপক্ষে যে সমস্ত কাজকর্ম নির্দিষ্ট কিছু অ্যাডভোকেটের কাছে যাচ্ছে। এইজন্য আমি বলেছি যে সবসময় বলে এসেছি যারা সিনিয়র লয়ার রয়েছেন, ওনারা নিজেদের কেস যেন জুনিয়রদেরও ভাগ করে দেন। কোভিডের সময়েও কোনো একজন জাজ একদিনে ১ কোটি, ২ কোটি, ৩ কোটি পর্যন্ত রোজগার করেন। একদিনে একজন লয়ার, জাজ নন। একজন লয়ার। হ্যাঁ। আমি জাজের কথা বলছি না। জাজদের ব্যাপারে বলা উচিত না। এক এক এ একজন লয়ার এত টাকা রোজগার করেন। আবার এমন লয়ারও রয়েছেন যিনি দিনে ৳১০ রোজগার করতে পারেন না। এটা কিন্তু ঠিক নয়। এইজন্য আমি বলেছি সবাই স্পেশালি যারা ছোট নতুন জুনিয়র লয়ার রয়েছেন, ওনাদের সুযোগ পাওয়া দরকার। তাহলে আদালতে যদি ভারতীয় ভাষাতে আলোচনা হয়, তাহলে সবাই কাজ পাবেন, তাই না? জনতা থেকে কেউ প্রশ্ন করতে চান ল রিলেটেড কিছু? স্যার, এখন অবধি কি কারণে এত সংখ্যক কেস পেন্ডিং রয়েছে আর বেটার সলিউশন কি হতে পারে যাতে ফিউচারে এত কেস পেন্ডিং না থাকে আর যত তাড়াতাড়ি সম্ভব সলভ হতে পারে? প্রায় 4,90,00,000-এর আশেপাশে আমাদের পেন্ডিং কেস রয়েছে। এটা কম করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সবার প্রথমে টেকনোলজির মাধ্যমে এত যে কেসগুলো রয়েছে, সেগুলো দ্রুত কিভাবে মীমাংসা করা যায়, তার রাস্তা খোঁজা হচ্ছে। ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে, পুলিশ রয়েছে, উকিলদের সময় লাগে, কেসটা সাজাতে হয়। তারপর একটা ডেট পাওয়া যায়, হিয়ারিং হয়, নিষ্পত্তি হয় তারপর। বেশ দীর্ঘ প্রক্রিয়া। দ্বিতীয় যেটা আমরা অল্টারনেটিভ রাস্তাও খুঁজছি। কেস রয়েছে যেগুলোকে কোর্টে না টেনে নিয়ে গিয়ে মিডিয়েশনের মাধ্যমেও তো মিটিয়ে নেওয়া যায়। অল্টারনেটিভ ডিস্ট্রিবিউট রেজুলেশন মেকানিজমের যে সূচনা আমরা করেছি, আরবিট্রেশন, কাউন্সিলেশন হোক, গ্রামে তো কিছু জিনিস আছে যেগুলো ফ্যামিলি ম্যাটার, তা কমিউনিটি লেভেলে মিডিয়েশন করে সলভ করা যেতে পারে। কোর্টে যাওয়ার কি দরকার? তো এই ধরনের অনেক রাস্তা আমরা খুঁজেছি। আর কোর্টের যে আলাদা স্তর রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার জুডিশিয়ারি, সেখানে আমরা কথাবার্তা বলছি এবং আমি এটা মনে করি যেভাবে প্রধানমন্ত্রী সাপোর্ট দিচ্ছেন আর জুডিশিয়ারিও প্রোডাক্টিভ রয়েছে, আমরা সামঞ্জস্য রেখে এই যে পেন্ডেন্সি রয়েছে, তা অবশ্যই আমরা কম করব। আর আপনি একটা কথা বুঝুন যে আজকাল একজন জাজ একদিনে ১০০টা কেসের নিষ্পত্তি করেন। ২০০ নতুন কেস এসে যায় আবার। তো কেসেস কিন্তু ডিসপোজাল ফাস্ট হচ্ছে, কিন্তু নতুন কেস রেজিস্ট্রেশন তার দ্বিগুণ গতিতে হচ্ছে যে, সেজন্য পেন্ডেন্সি আবার বাড়ছে। কিন্তু কেস ডিসপোজ অনেক ফাস্ট হয়ে গেছে, তবে তা যথেষ্ট নয়। আমাদের গতি আরও বাড়াতে হবে আর পদক্ষেপ গ্রহণ করতে কিরণজি, হবে। সব থেকে বেশি প্রবলেম হয় যখন কেস অ্যাডজর্ন হয়। জনগণ একদম। বলেন তারিখের পর এই- তারিখ, তারিখের পর তারিখ। এই তারিখটা কম করার জন্যই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ও আমাদের মধ্যে বেশ কিছু লেভেলে কথা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ডেট তাড়াতাড়ি দিতে হবে, হিয়ারিংও দ্রুত করতে হবে এবং এই ব্যাপারে কেউ যেন ডিলে না করে। কখনো যেটা হয় উকিল নিজেই ডেট দিয়ে নেন।
যাতে কেসটা পরের বার হিয়ারিং করা যায়। আমি কোনো অ্যাজ এ পারসন করছি না। কিন্তু কখনো, কখনো ম্যাটেরিয়াল সাপোর্ট পাওয়া যায় না। কখনো, কখনো ইনভেস্টিগেটররা বলেন যে, "আমি এখনো চার্জশিট তৈরি করিনি।" এরকম অনেক কারণ হয়ে থাকে। কখনো, কখনো উইটনেসও আসে না। উইটনেসকে খুঁজতে হয়। উইটনেস না এলে কেস আবার পোস্টপোন হয়ে যায়। পরের ডেটে চলে যায়। অনেক রকমের ব্যাপার আছে, অনেক কারণ আছে। এই সবকিছু একই, একই সূত্রে বেঁধে একটা সলিউশন বের করা যেতে পারে। এখানে একটা জিনিস সলভ করব তো আরেকটা দ্বিতীয় আবার দেখব যে তারপর তো সেই একই ব্যাপার হয়ে আরেকটা যাবে। ব্যাপার আপনি জাজদের দেখিয়েছিলেন, আপনি বলেছিলেন যে সুপ্রিম কোর্ট, হাই কোর্টে প্রচুর ছুটি থাকে। জাজরা এটা প্রচুর ছুটি নেন। কোর্টে তো আ এটা কিন্তু সত্যি যে কোর্টে ছুটি প্রচুর হয়। ওদের কি এই কথাটা পছন্দ হয়নি? না, না এটা আমি বলিনি। রজতবাবু আপনাকে আমি আবারও ক্লিয়ার করতে চাইব যে আমাদের জনগণের সামনে জুডিশিয়ারি যে কোর্টের জাজরা প্রচুর ছুটি নেন আর ভ্যাকেশনে যান, এটা কিন্তু আমি বলিনি। এই প্রশ্নটা উঠেছিল রাজ্যসভাতে। কংগ্রেসের এমপি প্রশ্ন করেছিলেন যে, "জাজরা এত লম্বা, লম্বা ছুটিতে কেন যান?" তো আমি বলি যে, "এটা প্রথা রয়েছে, এরকম ব্যবস্থাপনা রয়েছে।" আরেকটা কথা, আমি আপনাদের বলতে চাইব যে, একজন জাজ কতটা পরিশ্রম করেন, এটা আমরা দেখি না। আমরা সত্যি বলছি আপনাকে। ভারতের একজন জাজ যতটা পরিশ্রম করেন, পৃথিবীতে কোনো জাজ এতটা পরিশ্রম করেন না। অন্যা অন্যান্য দেশে আমেরিকাতে একজন জাজ একদিনে একটাই কেস দেখবে। আর আমাদের একজন জাজ শত, শত কেস দেখে থাকেন। 50-60 কেস তো মিনিমাম হয়ই। তো আমাদের জাজের উপরেও প্রচুর প্রেশার রয়েছে। ছুটির প্রয়োজন হয় কারণ ওনাদেরও একটু রিল্যাক্স করতে হয়, তাই না? ২৪ ঘন্টা কাজ করে যদি একটু না শোন তাহলে কোলাপস করে যেতে পারেন। আর মানুষের তো মানে একটা কাজ করার লিমিটেশন থাকে। ক আমি কতদিনের ছুটি হবে সেটা আমি বলছি না। কিন্তু একটু ব্রেক তো জাজদের অবশ্যই দরকার। এখন আপনি জাজদের ব্যাপারে ভালো, ভালো কথা বলছেন, তখন আমি একটা ব্রেক নিয়ে নিই। ঠিক আছে, ঠিক আছে। আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর আপকি আদালতে কিরণজির ওপর অভিযোগ আর প্রশ্নের আরও এক পর্ব। আপনার হিন্দি সত্যিই খুব ভালো, আমি প্রশংসা করব, কিন্তু এত ভালো যে আপনি রাহুল গান্ধীকে বলছেন, "बोल तेरे साथ क्या सुलूक किया जाए।" ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি ভারতের আইনমন্ত্রী কিরণ রিজিজুর ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ল মিনিস্টার কিরণ রিজিজুর বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি প্রতিটা বিষয়ে নাক গলান। কিরণজি, যার ব্যাপারেই কথা চলুক না কেন, এই যেমন ধরুন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর, ওনাদের মধ্যে একটা বিরোধ চলছে। কেজরিওয়াল বলছেন এই এলজি কে কোথা থেকে এলো, আমাদের মাথার উপর বসিয়ে দিল, আর আপনি মাঝখানে ইন্টারফেয়ার করছেন। আপনি টুইট করেন আর বলেন যে জনগণ এর কড়া জবাব দেবে। এটা এইজন্য কারণ অরবিন্দ কেজরিওয়াল বাবু এইরকম কথা অ্যাসেম্বলিতে বলেছেন। এলজি কোথা থেকে এসেছেন? সংবিধানে লেখা আছে ভাই। তাও বলছে এলজিকে দিল্লিতে বসিয়ে দিয়েছে। দিল্লি কি তাহলে শুধু এলজি ছাড়াই চলতে থাকবে নাকি? এটা দেশের রাজধানী। তো কিছু জিনিস আমার ডাইজেস্টই হয় না। পার্সোনাল কথাবার্তা যা কিছু বলতে পারে। কিন্তু এই ধরনের অ্যাটাক করা তো আইনগতভাবে আমার মনে হয় এটা একেবারেই বেআইনি কথা বলছে। আর এইরকম অসাংবিধানিক কথা বলে যদি আমার সেটা বলা জরুরি মনে হয়েছে। আর আপনি ওনাকে এটা বলেননি যে ২ কোটি মানুষ যাকে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছে তার মাথার উপর একজন এলজি বসিয়ে দিয়েছেন? তো এটা যদি সংবিধানে লেখা থাকে আমরা কি করতে পারি? যেমনটা সিস্টেমে রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল সংবিধান মানেন না সেইজন্য এটা বলছেন। কিন্তু আমরা তো সংবিধান মেনে চলি, তাই না? এখন দেখুন, আরও একটা ব্যাপার, বিবিসি একটা ডকুমেন্টারি বানালো, আইএনবি মিনিস্ট্রি সেটা ব্লক করে দিল। মোদিজির বিরুদ্ধে ছিল, হোম মিনিস্টার এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, আপনিও এখানে নাক গলালেন। আমি ব্যাপারটা হলো এটা খুবই গুরুতর বিষয়। সুপ্রিম কোর্টে যে জিনিসটা ২০ বছরের বেশি সময় ধরে চলছে, দেশে এমন কিছু লোক আছেন দেশের ভাবমূর্তি খারাপ করার জন্য, মোদিজিকে বদনাম করার জন্য একটানা ক্যাম্পেইন করে চলেছেন। তারা শেষ অবধি কেস সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট সবকিছু বিস্তারিতভাবে শুনল আর আর রায় দিল যে এই কেসের কোনো ভিত্তি নেই। আর সুপ্রিম কোর্ট এটাও জানালো যে এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র আর একটা
অত্যন্ত খারাপভাবে বদনাম করার একটা প্রক্রিয়া ছিল। যখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রায় শুনিয়ে দিল, তখন বিবিসি কোনো ফিল্ম বানাতে লাগলো আর দেশের কমিউনিস্ট, লেফটিস্ট, মাওবাদী, কংগ্রেস পার্টি বলতে শুরু করে দিল বিবিসি যে রিপোর্ট দিয়েছে সেটা নাকি ঠিক। এরা সুপ্রিম কোর্টকে মানেই না। তো আইনমন্ত্রী হওয়ার দরুন আমায় বলতে হলো যে সুপ্রিম কোর্টের রায়ই আমাদের দেশের সুপ্রিম, বিবিসি বা অন্য বাকিরা যা কিছু দেখায় সেটা আমাদের জন্য কিছু নয়। কিন্তু কিরণজি, নিউ ইয়র্ক টাইমসে আমি রিপোর্ট দেখেছি, ওনারা লিখেছেন বিবিসিকে ব্লক করার জন্যে সেন্সরশিপ আরোপ করা হয়েছে, ওদেরকে ব্লক করার জন্যে বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, লোকজনকে অ্যারেস্ট করা হচ্ছে। জানি না, ইংরেজরা তো কবেই চলে গেছেন। এখনো বিবিসি আর নিউ ইয়র্ক টাইমস যেটা লেখে এইসব লোক সেটাকেই মেনে নিচ্ছেন। আসলে আমরা কিন্তু এসব মানি না। আসলে আমাদের দেশে দেশের রায়, দেশের জনগণ, দেশের সুপ্রিম কোর্ট আর দেশের যে সিস্টেম রয়েছে আমরা সেটাই মেনে চলব। বাইরের কোনো রকম হুমকি বা বাইরের দাদাগিরি শুনে মোদিজির সরকার কখনোই চলে না। আচ্ছা, আমি আপনার কাছে দেশের লোকের কথা বলছি। আপনি জওহরলাল নেহেরুরও ভুল ধরতে শুরু করে দিয়েছেন। ব্যাপারটা হলো জম্মু কাশ্মীর আমাদের জন্যে খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাটার। আর মানুষ এটা মনে করল যে জম্মু কাশ্মীর যেটা রয়েছে ভারতের সাথে যুক্ত করার জন্য প্রসেসটা ডিলে হয়েছে মহারাজা হরি সিং এর কারণে। এটাই সবাই পড়েছে আর সবাই এটাই মনে করেন। বাস্তবে তা অন্য কিছু ছিল কিন্তু। তো আমি নেহরু বাবু নিজেই এই বক্তৃতা দিয়েছিলেন পার্লামেন্টে, নিজেই একথা বলেছিলেন যে মহারাজা আগে এসেছিলেন ১৯৪৭ সালের ১৫ই আগস্টের আগেই মহারাজা এসেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, আমিই ডিলে করিয়েছি, নিজে বলেছেন। আর এই কথাটাই আমি জনগণের সামনে নিয়ে আসি। তো এতে আমি ভুল কাজ আবার কি করলাম? সঠিক কাজই তো করেছি, তাই দেখুন, না? আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু আনন্দ শর্মার এই কথাটা ভালো লাগেনি। কংগ্রেসের সিনিয়র লিডার উনি বলেছেন যে কিরণ রিজিজুর না ইতিহাসের কোনো বোধ আছে, না ওনার কোনো আইনের বোধ আছে, না উনি ঐতিহ্যকে জানেন। উনি এটাও বলেন যে ওনার মস্তিষ্কের এই দেউলিয়া অবস্থা দেখে দয়া আসে। কংগ্রেস পার্টির কিছু নেতা আছেন, একটা পরিবারই তাদের কাছে সবকিছু। এবং ওই পরিবার ছাড়া ওই লোকগুলোর বোধ, বুদ্ধি আর কিছুই দেখতে পাই না আমি। সেজন্য যখন আমরা ওই পরিবারের থেকে এগিয়ে ভাবনা চিন্তা করি দেশের স্বার্থে, তখন ওদের কষ্ট হয়। আমাদের কাছে পরিবার কিছুই নয়, আমাদের দেশই হলো সবকিছু এবং দেশের স্বার্থে কোনো কিছু বলতে হয় তো আমরা অবশ্যই বলব। আচ্ছা, আমি আপনাকে আপনার নিজের পার্টির ব্যাপারে বলি, আপনি কিভাবে ইন্টারফেয়ার করেন, আননেসেসারি কমেন্ট করেন। মুক্তার আব্বাস নকভি উনি মন্তব্য করেছেন যে যারা বিফ খেতে চান তারা পাকিস্তান চলে যান। আপনি এখানেও নাক গলালেন। আপনি বললেন যিনি যা খেতে চান খেতে পারেন, স্বাধীনতা না, আছে। না, আমি এরকম কিছু বলিনি। মিজোরামে একটা সাংবাদিক সম্মেলন চলছিল। সেই সময় এমনি ইনফর্মাল টক চলছিল। সেখানে কেউ লুকিয়ে রেকর্ড করে তা ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপিয়ে দেন আর এটাকে একটা ইস্যু করে তোলে। এসব কিছু হয়নি। আমি এটা বলি যে ভারতের সংবিধানে সবকিছু লেখাই তো রয়েছে। আমরা সংবিধান অনুযায়ী চলবো আর আমি এটাই বলেছিলাম। তাহলে সেটা থেকে এই অর্থ বেরোলো যে কিরণ রিজিজু বিফ খান। আমি খাই কি না খাই সেটা ইম্পর্টেন্ট নয়। সংবিধানে যেটা লেখা আছে সেটাই হলো ইম্পর্টেন্ট। আমি এটাই বলেছিলাম। কথাটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিল। আর তারপর এখানে ৩-৪ দিন ঝামেলার একটা ইস্যু তৈরি হয়ে গেল। এইটা সেই ২০১৪ র কথা। আমি এই ধরনের কোনো কথা কখনো বলিনি। ওখানে লুকিয়ে রেকর্ড করে কথাটা ম্যানিপুলেট করে দেখিয়েছিল। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো, যেমনটা আমরা সবাই জানি আপনি অরুণাচল প্রদেশের বাসিন্দা। কিন্তু আপনি এত ভালো হিন্দি কিভাবে বলতে পারেন? অরুণাচল প্রদেশ ১৯৬২ সালে চীন যখন দখল করেছিল বেশ কিছু এলাকা, আমি যেখানে থাকি সেই গ্রাম, আমাদের জেলা চীনের দখলে চলে গিয়েছিল। তার আগেই আমাদের লোকজন ধীরে, ধীরে হিন্দি বা বাকি ভাষা যেমন অ্যাসামিজ বা অন্যান্য বলতে শুরু করেছিল। কারণ এডুকেশনের জন্য কিছু টিচার বাইরে থেকে আসতেন। আর তারপরে 62 এর পর ওখানে প্রচুর ইন্ডিয়ান আর্মি মোতায়েন থাকতো। আমাদের লোকাল ফোর্স যেমন এসএসবি বা অন্যান্যরা থাকতো। তো আমরা সবাই ওই সময় থেকেই মানে আমাদের হিন্দি বলতে গর্ব অনুভব হতো। সত্যি। আমাদের দেশের ভাষা।
আর হিন্দি ছাড়া অন্য কোনো ভারতীয় ভাষা সুযোগ পেলে সেটাও আমি বলি। আর অরুণাচলের মানুষ, প্রতিটা মানুষ, আমি তো বলবো ছোট থেকে বয়স্ক, 100% হিন্দি বলেই থাকে। আপনার হিন্দি সত্যি খুব ভালো, আমি প্রশংসা করব, কিন্তু এত ভালো যে আপনি রাহুল গান্ধীকে বলছেন बोल तेरे साथ क्या सुलूक किया जाए। রাহুল গান্ধী বাবুর ব্যাপারে তো আমি খুব বেশি কথা বলবো না। কারণ উনি তো খুব ইন্টারন্যাশনাল ব্যক্তি। বা প্রতি মাসে ২০ দিন তো বাইরেই থাকেন। ২-৩ দিন ইন্ডিয়াতে থাকেন। আর এখন কিছু যাত্রা করছেন। লোকজন বলছে আপনার ভাবমূর্তি বদলাতে হবে, সেইজন্য যাত্রা করুন। তো উনি তো ইন্টারন্যাশনাল ব্যক্তি, ভারত আমি তো জোড়ো গ্রামের লোক। যাত্রার মাধ্যমে ওনার ভাবমূর্তি কিছু বদলালো বলে মনে হয়? দেখুন রজতবাবু, আমরা এই ভারত জোড়ো যাত্রার ব্যাপারে আলোচনায় যেতেই চাই না। আজকের দিনে ভারত দেশ, স্বামী বিবেকানন্দ মহাশয় যে স্বপ্ন দেখেছিলেন যে একবিংশ শতাব্দী ভারতের শতাব্দী হবে আর ভারত একটা ডেভেলপড নেশন, উন্নত দেশ হয়ে উঠবে। মোদিজির নেতৃত্বে যখন এই স্বপ্ন পূরণ হচ্ছে, তো বাকিদের নিয়ে আলোচনা কেন করব? কিরণজি, আমার কাছে আরো প্রশ্ন আছে, আরো অভিযোগ আছে। এখন একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে কিরণ রিজিজুকে নিয়ে প্রশ্ন আর অভিযোগের আরো এক পর্ব। আপনার কি মনে হয় উনি চায়নার ব্যাপারে এক্সপার্ট, সেই জন্য বলেন? উনি তো সব ব্যাপারে নিজেকে এক্সপার্ট মনে করতেই পারেন, কিন্তু ওনাকে যে নোটটা দেওয়া হয় তার বাইরে বলতে গেলেই ওনার পার্টেরই ক্ষতি হয়। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন ভারত সরকারের আইনমন্ত্রী কিরণ রিজিজু। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে আইনমন্ত্রী কিরণ রিজিজুর বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনি চীনকে ভয় পান। কিরণজি, কিছু লোক বলে থাকেন আপনি এত ভয় পান যে যখন আপনি হোম মিনিস্ট্রিতে ছিলেন 5 বছর আপনি একটা বিশাল ওয়াল লাগিয়ে রেখেছিলেন, স্ক্রিন ওয়াল, আর আপনি সবসময় তাতে নজর রাখতেন চীনের ওপরে কে কোথায় যাচ্ছে কি করছে। ব্যাপারটা হলো, ওই যে স্ক্রিন লাগানো ছিল গুগল আর্থের, ওটা ডেভেলপমেন্টের জন্য। আমাদের রাস্তা তৈরি হচ্ছে, তো সেটা কোথায় বানানো হচ্ছে? ব্রিজ বানানো হচ্ছে, তো সেটা কতদূর হলো? আর তারপর পাহাড় কেমন রয়েছে, গ্রাম কেমন রয়েছে, এসবের জন্য ছিল। যতদূর চীন, আপনি বড় অভিযোগ চাপিয়ে দিলেন, চীনকে ভয় পাই আমরা। অভিযোগ আমি চাপাইনি। রাহুল গান্ধী প্রতিদিন বলেন যে আপনি চীনকে ভয় পান, আপনি ভীতু। আপনার গ্রামের 40 কিলোমিটার দূরে এলএসি রয়েছে, ওখানে চীন এসে বসে পড়েছে, আপনি কিছু করতে পারছেন না। দেখুন, আমি আপনাকে শর্টকাটে বলে দিতে চাই। ওই সময় কংগ্রেসের ডিফেন্স মিনিস্টার অ্যান্টনি সাহেব পার্লামেন্টে বিতর্কের সময় বলেছিলেন যে 2013 এ যে এত বছর ধরে চায়না বর্ডারে রাস্তা তৈরি হয়নি, ব্রিজ তৈরি হয়নি, ডেভেলপমেন্ট হয়নি। কারণ চায়নাকে ভয় পেত, আর যদি রাস্তা তৈরি করে তো ওই রাস্তা দিয়ে চীন অ্যাটাক করে নেবে আর খুব দ্রুত আমাদের দেশের ভেতরে ঢুকে পড়বে। এই মানসিকতা থেকে এত বছর ধরে আমাদের পুরো বর্ডার এরিয়া আন্ডার ডেভেলপড ছিল। আর প্রধানমন্ত্রী মোদিজি 2014 এ যখন প্রধানমন্ত্রীর পদে বসলেন, সমস্ত পলিসি উনি চেঞ্জ করলেন। আজ সমস্ত বর্ডার এরিয়াতে, যখন আমার গ্রাম থেকে শুরু করে লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত যত বর্ডার এরিয়া আছে, এমনকি কোস্টালেও আজকে রাস্তা তৈরি হচ্ছে। আজ ওখানে ব্রিজ তৈরি হয়ে গেছে, ওখানে বিদ্যুৎ পৌঁছে গেছে, বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, গ্যাস পৌঁছে যাচ্ছে। তো যদি কংগ্রেসের মতো চিন্তা ভাবনা করতেন, ওই মানসিকতা নিয়ে কাজ করতেন, তাহলে তো মোদিবাবু একই রকমভাবে সমস্ত বর্ডার ছেড়েই দিতেন। এমনই পড়ে থাকুন, কোনো ডেভেলপ করতে হবে না, চীনের ভয়ে যাতে ওরা চীনের ভিতরে না আসে। তো এইসব যে বলছে রাহুল গান্ধী, প্রতিদিন চায়না, চায়না, চায়না চিৎকার করছেন। উনি জানেনই না যে নেহেরু বাবুর সময় থেকে ধরে একদম সোনিয়া গান্ধীর সময় পর্যন্ত ওনারা যে অবস্থা বানিয়ে রেখেছেন বর্ডার এরিয়াতে, এনারা ক্ষমা চাইলেও আমি শান্তি পাবো না। এতটাই ওনারা দারিদ্রতা আমাদের ওখানে এমন ব্যবস্থা করে রেখেছে। সবাই গরিবই আপনি হয়ে তো থাকে। এলাকাটা চেনেন, আপনি ওখানে থাকেন, ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট। রজতবাবু, আমি এটা বলতে চাইবো, আপনি শুরুতেই কথাটা বলেছিলেন যে আমি এরোপ্লেন আগে দেখেছি আর গাড়ি অনেক পরে দেখেছি। কারণ আমাদের ওখানে রাস্তা তো ছিলই না, কিছুই ছিল না।
কিন্তু চায়না ওয়ারের পর 1962 এর পর ফাইটার এয়ারক্রাফটের যে ট্রেনিং হতো, আমাদের গ্রামের উপর এত ফাইটার এয়ারক্রাফট উড়তো, প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 3টে-4টে অবধি শুধু এরোপ্লেনই দেখতাম আমরা, ফাইটার এয়ারক্রাফট। গাড়ি তো আমরা অনেক পরে দেখেছি, যখন বাবার সঙ্গে আমরা 3 দিন পায়ে হেঁটে আর আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সের কাছে পৌঁছালাম, তখন আমি জীবনে ১ম বার গাড়ি দেখেছি। আমরা তো অনেক পরে গাড়ি দেখেছি, সত্যি। কিন্তু রাহুল গান্ধীর এই অভিযোগের কতটা সত্যতা আছে যে অরুণাচলে চীন আমাদের সীমানা পার করে 4.5 কিলোমিটার ভেতরে ঢুকে ঘাঁটি গেড়েছে? এই কথাটা আমি দুঃখের সঙ্গে তো বলছি, কিন্তু এতে আমার বদমাইশি বেশি নজর আসছে। কোনো বিদেশি খবরের কাগজে, আমেরিকার খবরের কাগজে কেউ একজন লিখে দিয়েছে যে অরুণাচলের ভিতর চীন ঢুকে ওখানে গ্রাম তৈরি করেছে। তারপর ওই লেখাটা ভারতের একটা টিভি চ্যানেল আছে, ওরা সোশ্যাল মিডিয়া আর টিভি চ্যানেলে আবার এটা দেখিয়ে দিল বড় করে যে অরুণাচলের ভিতরে চীন ঢুকে পড়ে গ্রাম বানিয়ে ফেলেছে। তার পরের দিন যখন সত্যতাটা জানা গেল, যে ছোট করে লিখে দিল, আর ওহো, এই যে খবরটা, সেটা হ্যাঁ, চীন তো দখল করেছিল, কিন্তু সেটা 1959 সালে দখল করেছিল, ছোট করে লিখে দিল। আর তার পরের দিন আবার লিখল যে 1962 সালে কিছু এলাকা দখল করেছিল, কিন্তু এখন তো তেমন কিছু হয়নি। কিন্তু ওই যে মিথ্যে কথাটা প্রচার হয়ে গেল, তার যে ব্যাখ্যা, ক্লারিফিকেশন, সেটার কেউ দেখতেও পেল না। তো এটা বদমাইশি নয় তো আর কি? কিরণজি, উনি কিছু স্যাটেলাইট ইমেজেস দেখিয়েছিলেন, যেটা আমি আপনাকে দেখাতে চাইব। হ্যাঁ। তাতে উনি দেখিয়েছেন যে চীন কিভাবে বর্ডারের পাশে গ্রাম বসিয়ে ফেলেছে। আর ওটা ওটা আমি দেখে দেখেছি। আপনি বলুন এটা কি জিনিস। এটাই সেই ছবি যা বলছে যে বর্ডারের একদম পাশেই চীন গ্রাম বসিয়ে ফেলেছে। 101টা বাড়ি এখানে বানানো হয়েছে, কয়েকশো লোককে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর বলছেন যে চীন এইসব বিল্ডিং বানিয়ে ফেলেছে যাতে ওদের জোর ওখানে বেড়ে যায়। আপনি যে এই যে ছবিগুলো দেখাচ্ছেন, ওটা হলো সিকিম আর ওই যে ভুটানের সাইডে চুম্বি ভ্যালির নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে, ওটা সেখানকার ছবি। ওটা ভুটান সাইডের। আর তার আগে আপনি যে গোল গোল যে সেটেলমেন্টগুলো দেখালেন, সেটা সাবনসারি, অরুণাচল প্রদেশের একটা সাইডের। আর আমি লাস্ট ইয়ার ওখানে গিয়েছিলাম। আর মাজা আমাদের যে লাস্ট পয়েন্ট মাজা, আর ওই মাজাতেই আমরা হেলিকপ্টার ল্যান্ড করি, আর ওখানে আমাদের রাস্তার কনস্ট্রাকশন চলছে। আর ওই মাজা থেকে মোটামুটি প্রায় 15 কিলোমিটার আগে একটা গ্রাম তৈরি হয়েছে। আর এই যে মাজা, এই যে ছবিটা, মানে নভেম্বর 2020 ছবি যেটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা 1959-এ আমাদের ওখানে যখন আর্মি ছিল না, তখন আসাম রাইফেলস মোতায়েন হয়েছিল। আর চীন 1959-এ ওটা দখল করে আর আমাদের সমস্ত আসাম রাইফেলসের সমস্ত জওয়ানকে মেরে ফেলে। 1-2 জন বেঁচে ছিলেন, তারা পালিয়েছেন, বাকি সবাই ওখানেই নিজেদের জীবন কোরবানি দিয়েছিলেন। আর ওটা 1959 থেকে রয়েছে। আর আজ বদমাইশি করে দেশকে বিভ্রান্ত করার জন্য বলছে মোদিবাবু আমলে এরা ভিতরে ঢুকে গ্রাম বানিয়েছে। সাহস থাকলে তো যাও না, ওখানে গিয়ে দেখে এসো 1959-এ কিভাবে চীন দখল করেছিল। নেহরু তো বলেছিলেন যে এই দেশে আর্মির দরকারই নেই, সেই সময়কার কথা এটা। আর এত খারাপ লাগে, আমার তো খুবই খারাপ লাগে, কারণ এক তো মিথ্যে কথা ছড়ানো হচ্ছে, আর বড় বড় লোকেরাও ওই মিথ্যাটাকে আরও বড় মিথ্যা বানিয়ে বলছে। দেশের সুরক্ষার সঙ্গে কোনো রকম আপোস করা যাবে না, আর দেশ শুধু মোদিবাবুর নেতৃত্বেই সুরক্ষিত আছে, এটা আমি আপনাকে বলতে পারি। এরা আগে অনেক দর কষাকষি করেছে। কিন্তু উনি এটা মানেন না। উনি বলছেন যে চীনও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এখন, আর আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করছি। উনি বলছেন যে অরুণাচলে চীনের সেনারা ঢুকে পড়ে আমাদের সেনাদের পিটিয়ে গেছে। সবার আগে আপনি বলুন, রাহুল গান্ধী বলেছেন যে চীনের সেনা ঢুকে ভারতীয় সেনাদের পিটিয়ে গেছে। এই পেটানো শব্দটা কতটা লজ্জাজনক শব্দ। আর এখন ওরা পিটিয়ে যেতে পারবে না। আমরা এই মুহূর্তে খুব ফুলিয়ে ফাঁপিয়ে বলবো না, কিন্তু এখন আর ইন্ডিয়ান আর্মি আগের মতো নেই, যে কংগ্রেসের সময় তাদের যে পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল। আমরা লড়াই করার কথা বলছি না, কিন্তু আমাদের টেরিটরি সুরক্ষিত রাখার জন্য মোদিবাবু যে কাজগুলো করেছেন, এটা সেনসিটিভ ইস্যু, তাই বুক বাজিয়ে হয়তো বলছি না, কিন্তু মোদিবাবু যেটা করেছেন, সেটা না কেউ ভাবতে পারবেন আর না কখনো কেউ করেছেন।
জনতার মধ্যে থেকে কেউ এই ব্যাপারে কথা বলতে চান? চায়নাকে নিয়ে কোনো প্রশ্ন? স্যার, ডেফিনেটলি আপনি চায়না বর্ডার ইন্সপেক্ট করেছেন, ভিজিটও হয়তো করেছেন। ওখানকার জওয়ানদের সঙ্গে আপনার ইন্টারাকশন হয়েছে হয়তো। তো আমাদের জওয়ানরা যেটা বলেছেন সেইটাই কিন্তু দ্যাট শুড বি আওয়ার ফাইনাল ভার্ডিক্ট। দ্যাট শুড বি ফুল অ্যান্ড ফাইনাল। দেয়ার শুড বি নো কন্ট্রোভার্সি অ্যাট অল। হ্যাঁ, আর্মি তো ক্লিয়ার কাট কিছু জিনিস বলেছে। কংগ্রেস পার্টি তো সেটা মানতেই চাইছে না। এরা আর্মিকেই মানছে না। এই গত পরশু একটা স্টেটমেন্ট এসেছে কংগ্রেস পার্টির থেকে যে এই সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে, বালাকোটে এয়ার স্ট্রাইক করা হয়েছে তার প্রমাণ চাই। তো এই যে আর্মির যে ফাইনাল কথা সেটাই মানতে চাইছে না ওরা। এটা তো আমি বলছি না। আর ডিফেন্সের যে সিনিয়র অফিসার উনি বলছেন এটা। কিন্তু যখন ডিফেন্সের তরফ থেকে কিছু বলা হয় বা বলা হয়ে গেছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রশ্ন তোলা উচিত নয়। কিরণজি, অনেকবার রাহুল গান্ধী বেশ ভালো কথা বলেন যে চীনের সঙ্গে কিভাবে লড়াই করা উচিত, সেনাদের কিভাবে কাজ করা উচিত। সেরকম একটা উদাহরণ আমি আপনাকে দেখাতে চাইবো, যেটা উনি বলেছিলেন। ব্যাপারটা শেখার আছে। You are using the Indian Army, the Indian Navy, the Indian Air Force to protect India from China. If you use India's laborers, India's farmers, India's workers, you will not need the Army, Navy and Air Force to be standing over there. China will not have the guts to come inside. আপনি শ্রমিকদের, কৃষকদের সাপোর্ট করলে আর্মির কোনো দরকার পড়বে না। এই যে স্টেটমেন্টটা রাহুল গান্ধী দিয়েছেন, আমার মনে হয় যে নেহরুবাবু যে কথা বলেছিলেন আর কি, ইন্ডিয়ান আর্মিকে ব্যান করা হোক, রাহুল গান্ধী তো ওই স্টেটমেন্টটাকে আরও ইমপ্রুভ করে বলে দিলেন আর কি। কৃষকদের, শ্রমিকদের লড়াই করার জন্য পাঠিয়ে দাও। উনি এইরকম স্টেটমেন্ট দিলে তার উত্তর দেওয়ার দরকার পড়ে বলে আমি মনেই করি না। কিন্তু উনি একটা গুরুতর অভিযোগ এনেছেন যে ভারত সরকার এখন ঘুমিয়ে রয়েছে, চীন যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে, ওরা যখন তখন আক্রমণ করতে পারে, যুদ্ধ হবে, আর আপনারা সেটা ইগনোর করছেন কারণ আপনারা ভীতু। এই সমস্ত জিনিস ডিফেন্স পলিসি যিনি দেখেন আর যারা ডিফেন্স এক্সপার্ট আছেন সেই পর্যায়ের আলোচনা হওয়া উচিত। পাবলিক ডোমেনে লড়াই কবে হতে পারে, কিভাবে হওয়া উচিত, সেটা রাহুল গান্ধীরও বলা উচিত নয়, কারোরই বলা উচিত নয়। আমি ওই জিনিসটা বুঝি, আমার গ্রামে, আমার বর্ডার এলাকায় কি হয়, কিন্তু কিছু জিনিস এমন রয়েছে সেটা বলা উচিত নয়। রাহুল গান্ধীর মতন লোকের নিজের কথাবার্তায় লাগাম লাগানো উচিত, কোন জিনিসটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয়, কোনটা দেশ স্বার্থে আর কোনটা দেশের স্বার্থে নয়। এই পার্থক্যটা তো অন্তত বুঝুক। আপনার কি মনে হয় উনি চায়নার ব্যাপারে এক্সপার্ট, সেই জন্য বলেন? উনি নিজেকে সবকিছুতেই এক্সপার্ট মনে করতে পারেন, কিন্তু ওনাকে যে নোট দেওয়া হয় তার বাইরে বললেই ওনার পার্টিরই ক্ষতি হয়ে যায়। কিরণজি, আজকের নিউজ পেপারে খবর ছাপা হয়েছে, যাতে লেখা হয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লে পিডি নিত্যা, উনি বলেছেন যে সিকিউরিটি ফোর্সেস হ্যাভ লস্ট অ্যাক্সেস টু 26 to 65 পেট্রোলিং পয়েন্ট ইন লে লাদাখ। কোথাও চীন ভারত বর্ডারের মাঝে হাজার হাজার কিলোমিটারের ডিস্টেন্স, সেখানে ডিমার্কেশন করা নেই। কখনো পেট্রোলিং করা হয়, আবার কখনো বরফ বেশি পড়লে সেখানে পৌঁছানো যায় না, কারণ ডিমার্কেশন করা নেই সেই ইংরেজদের আমল থেকে। না ওখানে কোনো পাথরের কোনো চিহ্ন আছে, না কোনো বিল্ডিং বা সেরকম স্ট্রাকচার রয়েছে। তো এটা এমন একটা এলাকা যেখানে 15, 16, 18,000 ফুট ওপরে -30, -40 থাকে উইন্টারে। এমন কিছু জায়গা রয়েছে যেখানে পৌঁছানোও যায় না। ওনারা টাইম টু টাইম পেট্রোলিং করতে থাকে। কখনো কখনো যেখানে সুবিধা হয় সেখানেই পেট্রোল পয়েন্ট করে নেয়। তো এসব খুবই আনডিজাইনেটেড এরিয়া কিছু হয়ে থাকে। হয়তো সেটারই উল্লেখ করছেন। আমি দেখিনি যেটা উনি বলেছেন, সেটাই আর একটা কি। কথা আপনি জনগণের জন্য বলতে পারেন, আপনি চীনের, অরুণাচলের বর্ডার খুব ভালোভাবে চেনেন, তো চীনের দিক থেকে সত্যি কি আমাদের উপর কোনো বিপদ আছে? আমাদের সেনা কি চীনের মোকাবিলা করার জন্য সক্ষম? তারা কি প্রস্তুত? যবে থেকে মোদিবাবু প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের সমস্ত বর্ডার এরিয়া সুরক্ষিত রয়েছে এবং সুরক্ষিত করার জন্য যত রকম সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিরণজি, আরও একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে প্রশ্ন আর অভিযোগের আর এক পর্ব।
तेरे जैसा यार कहाँ कहाँ ऐसा याराना याद करेगी दुनिया तेरा मेरा अफसाना এই ছিল সেই ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি কিরণ রিজিজুকে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ল মিনিস্টার কিরণ রিজিজুর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি মনোযোগ দেন। কিরণজি, সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভিটি, আপনার এনার্জি এত বেশি দেখা যায় যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে বলেছেন, আমি সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছি যে আমি ওনার থেকে 12 বছর 8 দিনের বড়। সে তো ভালো কথা। আমাকে সোশ্যাল মিডিয়াতে চিফ জাস্টিস ফলো করেন, এটা তো খুশি হওয়ার মতনই খবর। আর ফর্মার চিফ জাস্টিস বলেছেন যে, জাস্টিস তমান্না, উনি বলেছেন যে আমি ওনার ডান্স দেখেছি আর ওই ডান্সে এত এনার্জি ছিল, হাই এনার্জি ডান্স ছিল, কিরণ রিজিজু পুট টুইটার অন ফায়ার। আমি গ্রামে যখন যাই, গ্রামের একটা পরম্পরা রয়েছে আর আমাদের ওখানে লোকগীতি হয়, ডান্স হয়, তো আমরা ওসব করি। ওই সময়কার একটা ছবি সামনে এসেছে আর ওটা প্রধানমন্ত্রীজি যখন আবার কমেন্ট করে টুইট করেন, তখন গোটা দেশেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ওটা নিয়েই চিফ জাস্টিস সাহেব বলেছেন আর কি। তো ওটার একটা ঝলক আমরা দেখে নিই। ডিসেন্ট ডান্সার হ্যাঁ। বলেছেন প্রধানমন্ত্রী। তো এটা ওখানকার অরুণাচলের প্রথাগত নাচ। হ্যাঁ, আলাদা, আলাদা ডিস্ট্রিক্টে আলাদা, আলাদা রকমভাবে মানে সিস্টেম চলে আরকি। আমাদের কমিউনিটির যে প্র্যাকটিসগুলো রয়েছে, এখনো সেটা চলে। আর আপনি যে সলমান খানের সঙ্গে অরুণাচলে সাইকেল চালিয়েছিলেন, সেটা কি ধরনের ডান্স ছিল? ওটা ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন যখন সারা দেশে লঞ্চ করা হলো 2020 তে। তো ওই সময় ফিট ইন্ডিয়াকে সারা দেশের মধ্যে সবাইকে প্রভাবিত করার জন্য সলমানও আরকি তখন এগিয়ে এসেছিলেন। আর আমার সঙ্গে উনি অরুণাচল যান। সাইকেলিং ফিটনেসের জন্য খুবই ভালো। তাই অ্যাডভেঞ্চার স্পোর্টস আর ফিটনেস দুটোকে একত্রিত করার জন্য আমরা এটা করেছিলাম। আর সলমান খান এর জন্য আমাদের থেকে একটা টাকাও নেননি, জানেন তো? উনি উল্টে সাইকেলের জন্য ডোনেশনও দেন আর অনেক কিছু সাহায্যও করেন, জামাকাপড়ও দেন। কিন্তু ওটা দেখার পর লোক বলতে শুরু করেছে কিরণ রিজিজুও ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেলে হিরো হতে পারতেন। একেবারেই নয়। আমার তো ফিল্ম কিভাবে বানানো হয় সেটার আন্দাজ পর্যন্ত নেই। আমি তো আজকাল ফিল্ম দেখিও না। পুরনো ফিল্ম দেখতাম যখন ছোটবেলায়, যখন আ ওই ভিসিআর তো ভিসিআর দেখতাম আর আসামে গিয়ে সিনেমা হলে দেখতাম। আর আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে একটা সিনেমা হল রয়েছে ঠিকই, ওখানেও দেখতাম। গ্রামে তো আমাদের সিনেমা দেখার সুযোগ ছিল দেখুন, না। কলেজ জীবনের একটা ছবি আমার কাছে আছে। আপনাকে সলমান খানের মতো শার্ট খোলা অবস্থায় দেখা গেছে তাতে। হ্যাঁ, সবচেয়ে পিছনেরটা। সবার পেছনে শার্টলেস। তো কখনো মনে ইচ্ছা এসেছিল যে আমিও সলমান খানের মতো শার্ট খুলে সিনেমা করব? না, একদমই না। আমার তো শুধু ফিল্ম দেখারই শখ ছিল। ফিল্ম জগতের সঙ্গে দূর অব্দি আমার কোনো যোগাযোগ নেই। আর ইচ্ছা মানে তো স্বপ্ন হয়ে গেল। আমি স্বপ্ন দেখি না। মানে ঐরকম ফিল্ম করার ব্যাপারে আরকি। কিন্তু ফিল্ম জগতের ব্যক্তিত্বদের ওপর আপনি কমেন্ট করেন। শিল্পা শেট্টিকে আপনি লিখেছেন যে ফিটেস্ট স্টার অফ বলিউড। হ্যাঁ, তো ফিট ইন্ডিয়া ক্যাম্পেইনের জন্য শিল্পা শেট্টি আমাদের মন্ত্রণালয়ে আসেন আর আমাদের সঙ্গে দেখা করেন। তারপর অনেক যোগা প্রমোট করেন। সরকারের ভালো যে প্রোগ্রাম হয়, ফিটনেস এইসব নিয়ে সবাই যাতে সুস্থ থাকেন, কেউ অসুস্থ না হন, দেশ ফিট ইন্ডিয়া হয়ে উঠবে, ফিট দেশ হবে তবেই তো। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ দেব। এমনিতে যে ফিল্ম স্টার, স্পোর্টস স্টার বা কোনো সেলিব্রিটি আমাদের সরকারের ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হন, আমরা আমাদের তরফ থেকে ওনাদের ধন্যবাদটুকু তো দিতেই পারি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটাও দেখা গেছে যে আপনি রবিনা টন্ডনকে বলছেন, তাওয়াং চলে আসুন, আমি সব ব্যবস্থা করে দেব হ্যাঁ। ছুটির।
ওটা এইজন্য কারণ লোক মনে করেন আমাদের ওখানে হোটেল পাওয়া যায় না, শোয়ার জন্য জায়গা পাওয়া যায় না, কিভাবে পৌঁছবেন? আমি বললাম, "আমি বলে দেব কোথায় হোটেল আছে, কি আছে।" আমি ওখানকার এমপি, লোকাল এমপি হওয়ার দৌলতে মানে আমি তো লোককে আকর্ষণ করার জন্য যাতে আমাদের ওখানে আরো বেশি, বেশি লোক আসুক, টুরিস্ট আসুক। তো একটু আধটু তো এইসব বলতেই হয়, ইনভাইট করতে হয়। জনগণের মধ্য থেকে কোনো প্রশ্ন? প্রথমে আপনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, এখন আপনি ল মিনিস্টার। তো এখনো কি আপনি অ্যাথলিট, স্পোর্টসম্যানদের সঙ্গে টাচে রয়েছেন? এখনো ওনাদের হেল্প করেন? স্পোর্টস আমার কাছে একটা প্যাশন। যত স্পোর্টস স্টার রয়েছেন, বড়, বড় স্টার যারা অলিম্পিয়ান মেডেলিস্ট, আরো ছোট, ছোট যে খেলোয়াড়রা রয়েছেন যারা নতুন, নতুন ১০-১৫ বছরের সবে শুরু করেছে আরকি। সবাই দেখা করেন, এখনো সবাই আসেন। আজকাল আমার সময় হয়ে ওঠে না তাই তাও মানে চেষ্টা করি ৫-১০ মিনিটের জন্য সুযোগ পেলেই তাদেরকে আমি সঙ্গে, সঙ্গে ডেকে পাঠাই, আসুন। আর যদি কোনো প্রবলেম হয় তো আমার অফিসে যেন ফোন করে। সরকার দেখুন মন্ত্রণালয় যেকোনো হতে পারে কিন্তু কালেক্টিভ রেসপন্সিবিলিটি রয়েছে। মোদিবাবু ক্লিয়ারলি বলে দিয়েছেন উনি কম্পার্টমেন্ট করে আলাদা, আলাদা ডিপার্টমেন্ট চালাতে চান না। সবাইকে একই ভাবনার মাধ্যমে বড় লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তো কোনো খেলোয়াড় সমস্যায় পড়েন, ভিসা পান না বা কোনো খেলোয়াড় অসুস্থ বা কোনো খেলোয়াড়ের মানে কোথাও একটা প্রবলেম এসে গেল তার গ্রামে বা যেকোনো জায়গায়, তো আমাকে মেসেজ করেন। আমি সঙ্গে, সঙ্গে তার জবাব দিই। তো স্পোর্টস মানে স্পোর্টস পারসনদের সঙ্গে আমার যোগাযোগ মন্ত্রণালয়ের হিসেবে নয়। আমার ইন্টারেস্ট আর আমার প্যাশনের কারণে রয়েছে। আজও তাদের সঙ্গে যোগাযোগ এখন রয়েছে। আমাদের যারা কুস্তিগীর রয়েছেন, রেসলার রয়েছেন, যারা মেডেল জিতেছেন, ওনারা ধর্নায় বসেছিলেন। ওনারা কি আপনাকে অ্যাপ্রোচ করেছিলেন? যখন কোনো ঝগড়া হয় তার মাঝে আমার আসা উচিত নয়। ঝগড়া এটা একটা আলাদা বিষয়। ওটা ফেডারেশন আর খেলোয়াড়দের মধ্যে। খেলোয়াড়দের মধ্যে কিছু ইস্যু ছিল তো আমি স্পোর্টস মিনিস্টার নই। তাই এইরকম বিষয়ে আমার মাঝখানে আসা উচিত নয়, তাই না? কিন্তু ফিটনেসের ভিডিও আপনি প্রচুর দেন, ভাইরাল করে দেন। ওটা সেই তখনকার যখন আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম আর আমি ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন চালাতাম। আজকাল আমি তো এগুলো করি না। তাই এত সময়ও পাই না, তাই হয়ে ওঠে না। স্যার যেমনটা আমরা সবাই জানি আপনার প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে। তার মধ্যে আপনার একটা সংও রয়েছে 'তেরে জैसा यार कहाँ' স্যার প্লিজ আপনি ওটা ২ টো লাইন আমাদেরকে গেয়ে শোনান। আরে! প্লিজ স্যার। দেখুন এটা হলো আপকি আদালত। জজ সাহেবের পারমিশন ছাড়া যদি গান গাই তো শুধু, শুধু আমাকে সাজা দিয়ে দেবেন তো? না না আপনি নিজে গেয়ে শোনান, জনগণ দাবি করছে। আমাদের জজ সাহেবেরও ইচ্ছা আপনার গান শোনার। আমাদের ওখানে অফিসার অরুণাচলের কিছু ইয়াং অফিসার এসেছিলেন দিল্লিতে। একটা ওনাদের ওয়েলকাম অনুষ্ঠান ছিল আরকি। ওখানে ১-২ লাইন আমি গেয়েছিলাম যে तेरे जैसा यार कहाँ कहाँ ऐसा याराना याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। এই ছিল সেই কিরণজি, আপনি সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ থাকেন, এত বেশি ট্রাভেল করেন, বর্ডার এরিয়াতে যান, অরুণাচলেও যান, গানও করেন, ফিটনেসও করেন। তো কাজ কখন করেন মন্ত্রণালয়? ফিটনেস আর অ্যাক্টিভিটি এগুলো তো অনেক বড়, বড় কাজ। মানুষ ফিট না থাকলে কাজ কিভাবে করবে? তবে অন এ সিরিয়াস নোট যখন আমরা কাজের গভীরে ইনভলভ থাকি সবসময়, সেটা তো দেখাই না কাউকে। যখন আমরা মাঝে, মাঝে গ্যাপ করে পাবলিক মিটিং করি বা গ্যাপে টাইম বের করে অ্যাডভেঞ্চার কিছু করি, কোনো রকম প্রোগ্রামে যাই, ওটাই তো দেখতে পান। এর মাঝে আমরা যে পুরো ডিভোটেডলি ফাইল করি, চিন্তাভাবনা করি, রিভিউ মিটিং করি, সেটা কি করে দেখবেন? আমি সেক্রেটারির সঙ্গে জরুরি আলোচনা করছি, সেটা কিভাবে দেখবেন? তো কাজ মানে যেটা আমি করি, সেটা দেখতে পান না। আর গ্যাপে থাকা যে পার্সেন্টটা থাকে, সেটাই বেশি দেখতে পান। আদারওয়াইজ যদি মানে সময় যদি দেখেন, তাহলে আমি ১৬ ঘন্টা কাজ করি, তার মধ্যে কিন্তু মানে তাতে ইভেন্ট আর লোকের সঙ্গে দেখা করা আর পাবলিক মিটিং করা তার 30% হবে আরকি। 70% মন্ত্রণালয়ের কাজ আর ইন্টারনাল পার্টির বা বাড়ির লোকের সঙ্গে দেখা করার কাজ থাকে। আপনার এত ব্যস্ত থাকার জন্যে কার সবথেকে বেশি সমস্যা হয়, সেটা আমি আপনাকে দেখাতে চাই।
Pee, Papa. My grandparents even doesn't come. They live in far village. Rich house. All right, I'll try to come. I'm so busy these days. What to do? You have office, but still you say to your boss that I'm I have to come to my daughter's school. ও বলছে আপনার বসকে বলুন একটু ছুটি দিয়ে দিতে যাতে আপনি ওর স্কুলে যেতে পারেন। আসলে এটা একটা পুরনো ভিডিও ৪ বছর আগেকার। অ্যাকচুয়ালি আমি মেয়ের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডে ছিল। আমি তো স্কুলে যাইনি। তো আরকি। তো ওই সময় ওখানে টিচার ওকে বলে যে, "বাবাকে স্কুলে নিয়ে এসো।" তো সেই জন্য ২-৩ দিন ধরে আমাকে বলছে, "তুমি স্কুলে চলো।" আমি বললাম, "আমি স্কুলে গিয়ে কি করব? আমার কাছে সময় নেই।" তো শেষ অবধি রাত্রে ওই যে সময় মজা করে যে ভিডিওটা করেছিল, তাতে বলে ও আমাকে বলেছিল যে, "আরে তুমি গিয়ে বলো না যে মেয়ের স্কুলের কিছু কাজ রয়েছে, ছুটি দিয়ে দেবেন।" তো আমি কখনো বলেছিলাম যে, "আমাদের প্রাইম মিনিস্টার যদি না চান, আমরা কি নিজের মর্জিতে এদিক ওদিক ঘুরতে পারি? দেশে-বিদেশে ঘোরা আবার যায় নাকি?" তো ওই যে বস বলছে যে, বস মানে প্রধানমন্ত্রী। ও ও বলছে, "প্রধানমন্ত্রী মানবে যদি মেয়ের নাম নাও তবে।" কিন্তু এটা তো গোটা বিশ্ব জানে যে মোদিজি ওনার মন্ত্রীদের না ঘুমোতে দেন, না আরাম করতে দেন, প্রচুর কাজ করান। তবেই তো দেশের আজকে এতটা উন্নতি হচ্ছে। যদি যদি কংগ্রেসের সময়তে বা তারও আগে, জানেন হয়তো মিনিস্টাররা গরমের ছুটিতে ঘুরতে যেতেন। ইউরোপে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতেন তারা। আরও হলিডে যেতেন কোথাও। ২০১৪ পরে এই ছুটি, হলিডে এইসব শব্দই আমাদের ডিকশনারি থেকে বেরিয়ে চলে গেছে। কারণ এখন এত কাজ করতে হয়, এত কাজ করতে হয়। পিএম তো ১ মিনিটও উনি নষ্টই করেন না। সেখানে আমরা কিভাবে সময় নষ্ট করতে পারি বলুন না? সেইজন্য এখন দেশকে 2047 পর্যন্ত আমাদের ধনী করে তুলতেই হবে। আর শক্তিশালী, ক্ষমতাশালী দেশ করে তোলার জন্য মোদিবাবু যে লক্ষ্য রেখেছেন, আগামী দিনে সেটা পূরণ করতে হবে এবং আমাদের মতো লোকেদেরকে বাকি সবকিছু ছাড়তে হবে। আর সারা দেশের জনগণকে একজোট হয়ে শুধু দেশের জন্য নিজের কাজ করতে হবে। কিরণজি, আরও একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ টাইমস অফ ইন্ডিয়ার এডিটর দিবাকরের রায় আজকের মামলা। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম আইনমন্ত্রী কিরণ রিজিজুর ওপর। কিরণজি, আমি জিজ্ঞেস করলাম চীনের ব্যাপারে, সেন্সিটিভ সাবজেক্ট, লয়ের ব্যাপারে, খুবই সেন্সিটিভ সাবজেক্ট, আপনার টাইমের ব্যাপারে, সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটির ব্যাপারে, আর ভালো কথা হলো আপনি সমস্ত প্রশ্নের স্পষ্ট খোলাখুলি উত্তর দিয়েছেন। এখন সময় আপকে আদালতে আজকের জাজ দিবাকরের রায়ের। কিরণ রিজিজু মহাশয় ওনার বিরুদ্ধে সমস্ত অভিযোগের উত্তর খুবই দৃঢ়ভাবে দিয়েছেন, খুবই পরিষ্কারভাবে দিয়েছেন। হ্যাঁ, এটা ঠিকই যে উনি খবরের শিরোনামে থাকেন, কিন্তু এখন একটা অবস্থা চলছে এমন যে মানুষ সঠিক কথা বলতেও ভয় পেয়ে যান, যে লোকেরা কি বলবে এতে। এই ভয় থেকে মানুষ চুপ থাকাই ভালো মনে করেন। যদি আমাদের সংবিধানে কলেজিয়াম সিস্টেমের উল্লেখ না থাকতো, তাহলে তার বদলে কি বলা হতো? গণতন্ত্রে এটা নিয়ে আলোচনা হোক। যদি বেসিক স্ট্রাকচারের কোনো রকম সংজ্ঞা না থাকে, তাহলে সেটা নিয়েও আলোচনা হোক। আদালতে জনগণের উকিল বলেছেন, আমাদের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেননি, তাই আপনার এসবের সেন্সিটিভিটি নিয়ে কোনো আন্দাজি নেই। এই অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়, কিন্তু আদালত একে দুর্বল হওয়ার লক্ষণ মনে করে না। কারণ আপনি যখন ইনসাইডার হয়ে যান, সেটা শুধরে নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। কিরণ রিজিজু সাহেব কোনো রকম স্টকহোম সিন্ড্রোমের শিকার হননি। আদালতে বড় নামী উকিলের কথাই যদি চলে, সব জায়গায় স্টারে ভর্তি। আর এমন অনেক জাজও রয়েছেন যারা কিছু কিছু মন্তব্যও করেন, নানা রকম কমেন্ট করেন, যা কিন্তু ফাইনাল ভার্ডিক্টে সেটা দেখা যায় না। সেই মন্তব্যের কোনো চিহ্নই থাকে না। সেটা বলতে সমস্যা কোথায়? এসব বলা দরকার। আরও একটা কথা, যারা কমিটেড জুডিশিয়ারির কথা বলেন, এক ঝটকায় ৩ বড় জাজকে সুপারসিড করে নিজের মনের মতো জাজকে জাস্টিস বানিয়ে দেন, তাদের এইসব অভিযোগ তোলার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত। আদালত কিন্তু একটাই শর্ত রেখে ওনাকে বেকসুর খালাস করছে, আর সেটা হচ্ছে যে যেভাবে উনি নর্থ ইস্টকে, আজ নর্থ ইস্টের মানুষ এত ভালো হিন্দি বলেন, ঠিক যেমনটা আমরা বলি,
যেভাবে নর্থ ইস্টকে তুলে ধরেছেন, নর্থ ইস্টের একটা নতুন ছবি দিয়েছেন, এগিয়ে নিয়ে গেছেন, আর আইনকে খুব সহজ, সুলভ আর সুগম বানানোর যে প্রয়াস দেখিয়েছেন সেটা যেন বজায় রাখেন। ধন্যবাদ। নমস্কার। আমার বিশ্বাস যে কিরণ রিজিজু আজ যেমন স্পষ্টভাবে উত্তর দিয়েছেন, উনি সারা জীবন এইভাবেই স্পষ্ট রূপে নিজের বক্তব্য তুলে ধরবেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যুক্ত থাকবেন, আর উনি যে স্বপ্ন দেখেছেন 2047-এর ভারতের, সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আর আমাদের দেখা হবে আপকে আদালতে পরের সপ্তাহে এক নতুন ব্যক্তিত্বকে নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।